আজকে তোমাদের ঘাসফড়িংয়ের শুরু হবে মূলত দেখো সিলম থেকে। ঘাসফড়িংয়ের সিলম থেকে শুরু করে আমরা মূলত ঘাসফড়িংয়ের যে পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক নালী আমরা সেখানে মূলত পড়াশোনা করব। আচ্ছা, এই টপিক থেকে মূলত আমাদের গুরুত্বপূর্ণ কী জিনিস আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে। এই টপিক থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মূলত এখানে এমসিকিউগুলো বেশি আসে, সিকিউয়ের চেয়ে এমসিকিউগুলো বেশি। যেহেতু সিলম মানে আমরা তো সবাই জানি যে দেহ গহ্বর, তাই না? আচ্ছা, তোমাদের অনেক দিন তো পড়াইছি যে সিলম এই কথাটা বলো তো প্রযোজ্য কয় স্তরী প্রাণীদের ক্ষেত্রে? ভেরি গুড, 3 স্তরী বা ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। কেন? কারণ আমরা জানি সিলম হতে গেলে তাদের লাগে পেরিটোনিয়াম পর্দা, আর পেরিটোনিয়াম পর্দা মূলত আসে মেসোডাম থেকে। কোন ডাম থেকে? আর মেসোডাম মানেই একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, রাইট? এটাতে আবার আমরা জানি সিলম মানে এটা একটা দেহ গহ্বর, তাই না? এই দেহ গহ্বরের মাধ্যমে এরা পোকামাকড়ের দেহের ভেতরে তৈরি করে একটা অংশ যার নাম হিমোসিল। কি নাম? হিমোসিল। সিল মানে গহ্বর আর হিম মানে রক্ত, তাহলে রক্তের গহ্বর। কিসের গহ্বর? রক্তের গহ্বর। বলো তো এই হিমোসিলের ভেতরে যে তরল থাকবে সেটার নাম কি? লিম্ফ। হিমো। পরীক্ষাতে অ্যাডমিশনে এই প্রশ্নটাই আসছে যে কীট পতঙ্গের বা পোকামাকড়ের রক্তকে কী নামে ডাকা হয়? লিম্ফ নামে ডাকা হয় আর কি। ওকে, আর যেহেতু এটা হিমোসিল, এখানে হিমোলিম্ফ থাকবে। আবার একটা হচ্ছে সিলম মানে গহ্বর। এই সিলমের ভেতরে মোটামুটি সব কিছুই থাকবে, ওদের পরিপাকতন্ত্র থাকবে, স্নায়ুতন্ত্র থাকবে, রক্ত সংবহন তন্ত্র থাকবে, সব কিছু আর কি। তাহলে চলো আমরা মূলত এই জায়গাটাতে একটু মনোযোগ দিই আর কি। দেখো ঘাসফড়িংয়ের সিলম ও এর অন্তর্গঠন খেয়াল করো। সিলমের ক্ষেত্রে যে যা কিছু লেখা রয়েছে এই লেখাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে ঘাসফড়িংদের ক্ষেত্রে এদের যে সিলমটা তৈরি হবে বা ব্লাস্টোসিলগুলো তৈরি হবে এদেরকে ডাকা হয় মূলত মিক্সোসিল নামে। কী নাম নয় বলো তো? মিক্সোসিল নামে। কী নামে? মিক্সোসিল। তোমরা এটা তো জানো যে যখন জাইগোট তৈরি হয়, জাইগোট তৈরি হওয়ার পরে একটা দশা আসে যার নাম ব্লাস্টুলা। কি দশা? ব্লাস্টুলার ভেতরে যেই ফাঁকা জায়গা থাকে তার নামই কি? ব্লাস্টোসিল। তাহলে যেই হোক, মূলত ঘাসফড়িংদের ক্ষেত্রে এই সিলম রিলেটেড যে আলোচনা সেটা কার মধ্যে ফেলানো হলো? মিক্সোসিলে। কার মধ্যে? মিক্সোসিলে। এখন খেয়াল করো, ভ্রূণীয় সিলম প্রাচীর দেহের বিভিন্ন অঙ্গ গঠনে ব্যবহৃত হয়। মিক্সোসিলের ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় বলে এটি কি নামে অভিহিত? হিমোসিল। তাহলে বলো মিক্সোসিলের আর একটা নাম কি? হিমোসিল। আর হিমোসিলের ভেতরে যে তরল থাকবে তার নাম কি? হিমোলিম্ফ। অলরেডি পড়া কমপ্লিট আমাদের। এই ছবিটার দিকে একটু তাকাই। এই ছবিটার দিকে তাকানোর আগে আমাদের 3টা জায়গাতে আমরা একটু খেয়াল করব। এদের পিঠের উপরের দিকে দেখো লাল কালার, নিচের দিকে দেখো নীল কালার, এবং মাঝখানে দেখো সবুজ কালার। মাঝখানে যে সবুজ কালার এটা হচ্ছে তাদের পৌষ্টিক নালী। উপরের দিকে যেটা লাল এটা হচ্ছে তাদের রক্ত সংবহন এবং হৃৎপিণ্ড। আর নিচের দিকে যেটা নীল এখানে দেখো লেখা হচ্ছে গ্যাংলিয়ন। গ্যাংলিয়ন মানে কি জানো? গ্যাংলিয়ন মানে হচ্ছে স্নায়ুগুচ্ছ। গ্যাংলিয়ন মানে কি? স্নায়ুগুচ্ছ। তাহলে নিচের দিকে থাকে হচ্ছে স্নায়ুগুচ্ছ। নিচের দিকে থাকে কোন গুচ্ছ বলো তো? স্নায়ুগুচ্ছ। হয়েছে রে এই জিনিসটা? বুঝতে পারছি আমরা? আচ্ছা বলো তো আমাদের হৃৎপিণ্ড থাকে কোন দিকে বলো তো? বুকের দিকে না? আর স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু থাকে কোন দিকে? পিঠের দিকে। এটা টোটালি উল্টা। এদের পিঠের দিকে দেখো কি এদের হৃৎপিণ্ড থাকে, আর এদের অঙ্কীয় দিকে মানে বুকের দিকে থাকবে মূলত কি? রজ্জু। বল রজ্জু। এটা আমাদের টোটালি কি উল্টা। তাহলে বলো পৃষ্ঠদেশে কি থাকবে? হৃৎপিণ্ড। আর অঙ্কীয় দেশে কি রজ্জু? স্নায়ুরজ্জু। আর মাঝখানে কি? পৌষ্টিক নালী। মাঝখানে কি? পৌষ্টিক নালী, তাই না? আচ্ছা, এই ছবিটার আরেকটা গুরুত্বপূর্ণ একটু জিনিসের দিকে একটু তাকাই। আমরা তো একটা জিনিসের নাম জানি, সেটার নাম হচ্ছে মালপিজার নালিকা। কি নালিকা? মালপিজার নালিকা হচ্ছে এদের রেচন অঙ্গ বা রেচন নালী। মালপিজার নালিকা মূলত একটা জয়েন্টে তৈরি হয়েছিল, একটা সংযোগস্থলে তৈরি হয়েছিল। একটা নাম মেসেন্টেরন আর একটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। তাহলে দেখো এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। এটা কি নালী? পশ্চাৎ পৌষ্টিক নালী। আর এতটুকুর নামটা হচ্ছে মধ্য পৌষ্টিক নালী বা মেসেন্টেরন। এই দুটা মাঝখানে যে সুতার বা চুলের মতো যে অংশ সেটার নামে কি? মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকার সংখ্যা কতটি ছিল বলো তো? 100টি। কতটি ছিল? 100টি। মোটামুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইখানে আমার লেখা রয়েছে ওভিপোজিটর। বলো ওভিপোজিটর থাকলে সেটা পুরুষ না স্ত্রী? এবং ওভিপোজিটর উদরীয় কততম খণ্ডকে? নবম খণ্ডকে। কততম খণ্ডকে? নবম খণ্ডকে। আচ্ছা আসো এরপরে এই লাইনটার দিকে আমরা একটু তাকে দেখো। এদের পৃষ্ঠদেশে রক্ত সংবহন তন্ত্রের জন্য কি থাকে? অ্যাওর্টা এবং হৃদযন্ত্র। আচ্ছা, এই যে অ্যাওর্টা মানে কি জানো? মহাধমনী। লিখে ফেলি, অ্যাওর্টা মানে কি? মহাধমনী। আবারও বলো অ্যাওর্টা মানে কি? মহাধমনী। হয়েছে এটাতে?
এরপরে দেখো কি লেখা রয়েছে, অঙ্কীয় দেশে, মনোযোগ দাও, অঙ্কীয় দেশে কি রজ্জু থাকে? স্নায়ুরজ্জু। আর দেহের মাঝ বরাবর থাকে পৌষ্টিক নালী কি? বিভিন্ন অংশ। এরপরে দেখো লেখা রয়েছে এদের সম্মুখ অংশের তলদেশে লালাগ্রন্থি থাকে, এটা পরবর্তীতে দেখব। এরপরে দেখো কি বলেছে, মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগ স্থলে অসংখ্য সুতার নাই কি থাকে? মালপিজা নালিকা থাকে। বলো, মালপিজা নালিকার সংখ্যা একটু আগে বলছি কতটা? 100টা। এবং এদের শ্বসন কার্য পরিচালনার জন্য কোনটা থাকবে বলো তো? ট্র্যাকিয়াল তন্ত্র। কি থাকবে? ট্র্যাকিয়াল তন্ত্র। তো এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, যেহেতু আমরা আগে জিনিসগুলো দেখে আসছি এটাতে। চলো, ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র এটা নিয়ে একটু আলোচনা করি। ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্রের বড় হেডিংয়ে চিন্তা করলে দুই ভাগে ভাগ হয়েছে, একটাকে বলা হয় পৌষ্টিক নালী আর একটাকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থিতে দেখো 3টা নাম রয়েছে, একটা নাম হচ্ছে লালাগ্রন্থি, একটা নাম হচ্ছে মেসেন্টেরনের অন্ত আবরণ এবং আরেকটা নাম হচ্ছে হেপাটিক সিকা। তাহলে বলো, এদের পৌষ্টিক গ্রন্থি মানে এরা কোনো কিছু ক্ষরণ করবে, এরা কোনো কিছু কি করবে? ক্ষরণ করবে। তাহলে এদের পৌষ্টিক গ্রন্থি কয় ধরনের? 3 ধরনের। বলো কি নাম? লালাগ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। এর মধ্যে সবচেয়ে প্রধান কোনটা জানো? লালাগ্রন্থি। এই প্রশ্নটা আসে পরীক্ষাতে যে ঘাসফড়িংয়ের পৌষ্টিক গ্রন্থির মধ্যে সবচেয়ে প্রধান কোনটা? লালাগ্রন্থি। তাহলে দেখো এদের পৌষ্টিক গ্রন্থি লালাগ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হেপাটিক সিকা। এই লালাগ্রন্থি হচ্ছে প্রধান। লালাগ্রন্থি হচ্ছে কি বলতো? প্রধান পৌষ্টিক গ্রন্থি। এখন আসো হেপাটিক সিকার অপর নাম হচ্ছে গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকার অপর নাম কি বলতো? গ্যাস্ট্রিক সিকা। বলো, হেপাটিক সিকার অপর নাম কি? গ্যাস্ট্রিক সিকা। হেপাটিক সিকার অপর নাম হচ্ছে কি? গ্যাস্ট্রিক সিকা। ওকে, মনে থাকবে এই জায়গাটাতে। হেপাটিক সিকার অপর নাম কি? গ্যাস্ট্রিক সিকা। মনে রাখবা এই গ্যাস্ট্রিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া। তোমাদের আজকে আমি একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওতে তোমাদের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ঘাসফড়িং পড়তে গেলে তোমাকে মনে রাখতে হবে একটা সংখ্যা, সেটার নাম হচ্ছে 6 বা 6-এর গুণিতক। 6 বা 6-এর গুণিতক। তাহলে বলো, এদের গ্যাস্ট্রিক সিকার অপর নাম কি? হেপাটিক সিকা। আর হেপাটিক সিকার সংখ্যায় কত জোড়া? 6 জোড়া। কত জোড়া? আচ্ছা, আসো এরপরে দেখো পৌষ্টিক নালী। কি নালী বলো তো? পৌষ্টিক নালী এদের 3টা খণ্ডে বিভক্ত। দেখো, অগ্রপৌষ্টিক নালী, মধ্যপৌষ্টিক নালী, পশ্চাৎ পৌষ্টিক নালী। উচ্চারণ করো আমার সাথে। অগ্রপৌষ্টিক নালীর অপর নাম কি? আবারও বলো। স্ট্রোমোডিয়াম। মধ্যপৌষ্টিক নালীর অপর নাম কি? মেসেন্টেরন। আর পশ্চাৎ পৌষ্টিক নালীর অপর নাম কি? প্রোক্টোডিয়াম। আচ্ছা, কেন প্রোক্টোডিয়াম? প্রোক্টো মানেটা কি? প্রোক্টো মানে বোঝানো হয় পায়ুপথ বা অ্যানাল যে ক্যানেল, এই জায়গাটাকে বলা হচ্ছে প্রোক্টো। এটা না লিখলেও চলবে, লেখা এটা জাস্ট তোমাদের জানার জন্য বললাম আর কি এটাতে। তাহলে বলো, পৌষ্টিক নালী অগ্র, মধ্য, পশ্চাৎ। ইংরেজি নামটা কি? অগ্রের নাম, মধ্যের নাম, পশ্চাতের নাম প্রোক্টোডিয়াম। ওকে, চলো আসি। দেখো স্টোমাডিয়ামের 5টা ভাগ রয়েছে। প্রথমে দেখো মুখের ছিদ্র, তাই না? মুখ থাকবে, মুখের পরে গলা থাকবে, গলার পরে ঢোক গিলে কি থাকবে? খাদ্যনালী থাকবে। তাহলে দেখো প্রথমে কি? মুখচ্ছিদ্র, এরপরে কি? গলবিল, এরপরে কি? গ্রাসনালী মানে অন্ননালী বা খাদ্যনালী, এরপরে থাকবে ক্রপ, আর থাকবে কি? গিজার্ড। ক্রপ আর গিজার্ড। আবার বলো, ক্রপ আর গিজার্ড। তাহলে বলো তো স্টোমাডিয়ামের অংশ কয়টা? স্টোমাডিয়ামের অংশ কয়টা? 5টা। বলো কি কি? গিজার্ড, মুখচ্ছিদ্র, গলবিল, নালী, গিজার্ড। মেসেন্টেরনি আর প্রোক্টোডিয়াম নামগুলো সহজ আছে আর কি। দেখো আমরা জানি ইলিয়াম, কোলন, রেকটাম, পালছিদ্র। ইলিয়াম, কোলন, রেকটাম, পালছিদ্র। ওকে, চলো এখন আমরা একটু এদের ব্যাখ্যার দিকে যাই। এই ব্যাখ্যা দিকে যাওয়ার আগে আমরা এখানে একটা ছবিটার দিকে আমরা একটু মনোযোগ দিই আর কি। দেখো ছবিটার ক্ষেত্রে কি বলছে আর কি, দেখি এই ছবিটার দিকে একটু তাকাই। দেখো এটা হচ্ছে তাদের পৌষ্টিক নালীর মাউথ টু অ্যানাস পর্যন্ত। মাউথ মানে মুখ, অ্যানাস মানে হচ্ছে পায়ুপথ। তাহলে এদের পৌষ্টিক নালী বিস্তৃত হচ্ছে মুখ থেকে পায়ু পর্যন্ত, যেটাকে আমরা বলি মাউথ টু অ্যানাস। দেখো এখানে লেখা রয়েছে গ্রাসনালী। গ্রাসনালী মানে অন্ননালী। গ্রাসনালী মানে কোন নালী? অন্ন নালী। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এই যে দেখছো এখানে একটু হয়ে গেছে, ফুলে গেছে, স্ফীত অংশ হয়েছে না এটা? এই অংশের নামটাই হচ্ছে ক্রপ। এই অংশের নামটাই কি? ক্রপ। আচ্ছা, এই যে দেখো আঙ্গুরে যে থোকার মতো দেখা যাচ্ছে না, কালো আঙ্গুর, এর নামই হচ্ছে লালাগ্রন্থি। এর নামে কি? লালাগ্রন্থি হচ্ছে প্রধান গ্রন্থি এদের। তারপরে দেখো লালাগ্রন্থির নিচের দিকে দেখো থাকে ছোট্ট একটা সরু অংশ, যার নাম গিজার্ড। যার নাম কি? এই যে শীতের সময় আমরা গোসল করছি না গিজারে আর কি, এটা হচ্ছে গিজার না, এটা গিজার্ড।
এরপরে দেখো এই যে দেখো 1 2 3, তারপরে দেখো 1 2 3, তার মানে 6টা। এখানে কি হেপাটিক সিকা, এইখানে দেখতে পাচ্ছ কয়টা? 6টা। কিন্তু এটা তো অপর দিকেও আছে 6টা, তাহলে ইন টোটাল কত জোড়া? 6 জোড়া, 12 জোড়া না, 6 জোড়া। এরপরে দেখো এটা হচ্ছে মেসেন্টেরন, এটা হচ্ছে কি মেসেন্টেরন। আর এই যে দেখো সূক্ষ্ম সুতা বা চুলের মতো যে নালীগুলো, তার নাম কি? মালপিজিয়ান। বলো তো মালপিজিয়ান নালিকার সংখ্যায় কতটা থাকে? 100টা। কতটা? আর একটা মালপিজিয়ান নালিকার লেন্থ কত মিলিমিটার? 25 মিলিমিটার। কত মিলিমিটার? তাহলে মালপিজিয়ান নালিকা এদের কি অঙ্গ হিসেবে কাজ করে? রেচন অঙ্গ, মানে রেচন নালী হিসেবে কাজ করে। এরপরে দেখো ইলিয়াম, কোলন, রেকটাম এবং কি পায়ুছিদ্র। এখন আসে এদের মধ্যে আমরা একটু চলে যাই। দেখো পৌষ্টিক নালী ক্ষেত্রে যাই। পৌষ্টিক নালী বা এলিমেন্টারি ক্যানাল। পৌষ্টিক নালী ক্ষেত্রে যদি আমরা একটু যাই, দেখো এটা বিস্তৃত কই বলো তো? মুখচ্ছিদ্র থেকে পায়ু পর্যন্ত। এদের অংশ কয়টা অলরেডি আমরা পড়ছি, বলো দেখি জোরে বলো। কয়টা অংশ? 3টা। কি কি? স্ট্রোমোডিয়াম, টেরন, প্রোক্টোডিয়াম। চলো, স্ট্রোমোডিয়াম বাংলায় অগ্রপৌষ্টিক নালী, ইংরেজিতে আরেকটা নাম রয়েছে ফোরগাট। কি গাট? ফোরগাট। বলো এটা কোন পর্যন্ত বিস্তৃত জানো? এটা হচ্ছে গিজার্ড পর্যন্ত বিস্তৃত। মুখ থেকে কোন পর্যন্ত? মুখ থেকে কোন পর্যন্ত? গিজার্ড। এখানে মূলত 2টা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবা। এদের যে অগ্রপৌষ্টিক নালী, এটা আসে ভ্রূণের একটোডার্ম থেকে। কোন ডার্ম? একটোডার্ম থেকে। একটোডার্ম মানে বাইরের স্তর। তাহলে ভ্রূণীয় পরিস্থ থেকে আসে একটোডার্ম। এবং এদের যেই অগ্রপৌষ্টিক নালী, এর ভেতরে যে আবরণ, এইটা হচ্ছে কাইটিন নির্মিত। কি নির্মিত? তাহলে অন্তঃপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। তাহলে দেখো খুবই গুরুত্বপূর্ণ 2টা তথ্য আসছে একটোডার্ম থেকে, এবং অন্তঃপ্রাচীর কি নির্মিত? কাইটিন নির্মিত। চলো, এদের তো অংশ থাকে 5টা। প্রথমে কি? মুখচ্ছিদ্র। প্রথমে কি? এই মুখচ্ছিদ্রের সাথে জাস্ট একটা নাম মনে রাখবা, এটা একটা অংশের সাথে যুক্ত থাকে যার নাম হচ্ছে সিবেরিয়াম প্রকোষ্ঠ। যার নামটা কি? সিবেরিয়াম। ওই সিবেরিয়ামটা হচ্ছে মুখের মতো একটা ছোট্ট ছিদ্র মতো অংশ। তাহলে মুখচ্ছিদ্রের ক্ষেত্রে খেয়াল করো, এটা হচ্ছে কোন প্রকোষ্ঠের সাথে যুক্ত থাকবে? সিবেরিয়াম। মানে সিবেরিয়াম মানে মুখের আশেপাশের অংশই। এখন মুখচ্ছিদ্রের কাজ কী রে ভাই বলো তো? খাবার খাওয়া, খাবার খাওয়া। খাবার গিলতে সহায়তা করবে কে? গলবিল, ফ্যারিংস। এরপরে এই খাবারটা চলে যাবে কোন নালী দিয়ে? অন্ন নালী দিয়ে। অন্ন নালী দিয়ে, শ্বাসনালী না। ওকে, অন্ন নালী। এরপরে দেখো ক্রপ। এই গ্রাসনালী থেকে খাবার চলে আসবে কোথায়? ক্রপে। কোথায় আসবে? ক্রপে। ওকে, আর ক্রপ থেকে যাবে কোথায়? গিজার্ডে। গিজার্ডের অপর নাম দেখো লেখা রয়েছে প্রোভেন্টিকুলাস। প্রোভেন্টিকুলাস। এই ক্রপ আর গিজার্ডের কাজ মোটামুটি এক। ক্রপ আর গিজার্ডের কাজ মোটামুটি এক, কিন্তু মেইন একটা জিনিস খেয়াল করো। দেখো ক্রপ মানে কাটাকাটি, আমরা ছবি ক্রপ করি না? ক্রপ মানে কাটাকাটি করা। আবার গিজার্ডের প্রধান কাজও কি জানো? গিজার্ডের প্রধান কাজও হইতেছে খাবারটাকে কাটাকাটি করা। তাহলে কাটাকাটি করে বেশি কে? এটা একটু জানতে হবে। বেশি কাটাকাটি করে গিজার্ড। বেশি কাটাকাটি করে কে? গিজার্ড। আর ক্রপ কি করে জানো? খাদ্যকে পরিপাকে বেশি সহায়তা করে। তাহলে ক্রপ মূলত খাদ্য পরিপাকের সূচনা ঘটায়, আর গিজার্ড মূলত খাবারটাকে কাটাকাটি করে। তাহলে বলো ক্রপ মূলত কিসের সূচনা ঘটায়? খাদ্য পরিপাকের সূচনা ঘটায়। কোথায়? ক্রপে। তাহলে বলো খাদ্য পরিপাকের সূচনা ঘটে কোথায়? শোনা যায় না, জোরে বলো। ক্রপে। আর কাটাকাটি কাজ করে কে? কাটাকাটি কাজ করে কে? চলো আমরা এখন ক্রপের দিকে চলে যাই আর কি। দেখো গ্রাসনালীর পশ্চাৎ দিকে, ছবি অলরেডি তোমরা দেখে আসো। দেখো পশ্চাৎ দিকে ক্রমশ স্ফীত একটা মোচা থলির মতো পাতলা প্রাচীরযুক্ত একটা ক্রপ গঠন হয়। ক্রপের প্রাচীর পাতলা হলেও পেশিবহুল। এটা একটু দাগাও। ক্রপের প্রাচীর পাতলা, কিন্তু এটা কি বলতো? পেশিবহুল। এখানে খাদ্য সাময়িক সময়ের জন্য জমা থাকে। ক্রপের সংকোচন প্রসারণে খাদ্য কিছুটা কি হয়ে যায় বলতো? চূর্ণ হয়ে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখো, লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায়। তাহলে যদি কখন আসে পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রপে। পরিপাকের সূত্রপাত ঘটে কোথায়? ক্রপে। চলো গিজার্ড। বলো তো বাবা, গিজার্ডের অপর নাম কি? প্রোভেন্টিকুলাস। তাহলে দেখো ক্রপের নিচে একটা ছোট ছিদ্রের মধ্যে গিজার্ড উন্মুক্ত হয়। আর গিজার্ড কিন্তু যেহেতু কাটাকাটি কাজ করে, মানে এটা বেশি শক্তিশালী। এর ভেতরে দাঁত থাকে, ব্লেড থাকে। কি থাকে? দাঁত বা ব্লেড থাকে। এটা আকারে ছোট, বাট এটা শক্তিশালী অনেক বেশি। তার মানে দেখো ওর প্রাচীর ছিল পাতলা এবং পেশিবহুল। এর প্রাচীর হবে কি জানো? মোটা এবং পেশিবহুল। মোটা এবং পেশিবহুল, দুইটা পেশিবহুল থাকবে, বাট ওটা পাতলা পেশিবহুল, আর এটা কি? মোটা পেশিবহুল। চলো আমরা একটু দেখে ফেলি এই জায়গাতে। দেখো এটি বেশ শক্ত, পুরু প্রাচীর বিশিষ্ট, এবং অন্তঃপ্রাচীরের কাইটিনময়। গুরুত্বপূর্ণ জিনিস, 6 বা 6-এর গুণিতক বলো। কয়টা দাঁত? 6টা দাঁত, এবং 6টি অনুদৈর্ঘ্য বা অনুলম্ব ভাঁজ দ্বারা গঠিত। অনুলম্ব বা অনুদৈর্ঘ্য ভাঁজ দ্বারা গঠিত। তাহলে বলো তো এদের প্রাচীর কি বলো তো? এদের প্রাচীর কি পাতলা নাকি পুরু? পুরু। আর ওদের প্রাচীর কি? পাতলা। এরাও পেশিবহুল, ওরাও পেশিবহুল, বাট এদের এখানে দাঁত থাকে কাটাকাটির জন্য। বলো এর দাঁত কয়টা?
6টা। আর অনুলম্ব বা অনুদৈর্ঘ্য ভাঁজ কয়টা? 6টা। ওকে। আর এর ভেতরে কিছু চুলের মতো অংশ থাকে যেটা দ্বারা তারা বিভিন্ন ধরনের ছাঁকন প্রক্রিয়া করবে। চুলের মতো অংশ থাকে যেটা দ্বারা সে বিভিন্ন ধরনের কী করবে? ছাঁকন প্রক্রিয়া করবে। চলো এদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস একটু চলে আসে, এদের কাজ কী দেখো। গিজার্ডের দৃঢ় সংকোচন প্রসারণ খাদ্যকে কী করে? চূর্ণ করে। প্যাডের চুলগুলো খাদ্যকণাকে মেসেন্টেরনে প্রবেশের সময় এরা ছাঁকুনির মতো কাজ করে। বলো, এরা আরেকটা কাজ করে কিসের মতো? ছাঁকুনির মতো। আর যেহেতু এদের কপাটিকা থাকে বলে খাবার যাতে উল্টা দিকে না আসতে পারে, এই জন্য বলছে কি কপাটিকা খাদ্যকে বিপরীত দিক থেকে আসতে কি দেয়? বাধা দেয়। তাহলে এদের গুরুত্বপূর্ণ কাজ পাইছে অনেক কয়েকটা আর কি। দেখো, এরাই প্রধান মূলত খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে। এরা কিসের মতো কাজ করে? ছাঁকুনির মতো কাজ করে এবং বিপরীত দিক থেকে খাদ্যকে আসতে দেয় না। খুবই 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 ইম্পর্ট্যান্ট হয়েছে এই জায়গাটাতে। তাহলে বলো, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করে? আবার বলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি করে? শোনা যায় না ভাই। এরপরে কি করে? ছাঁকুনির মতো কাজ করে। আর খাবারকে উল্টা দিকে আসতে দেয় না, উল্টা দিকে আসতে দেয় না। শেষ। তাহলে আমি যদি এখন একটু রিক্যাপ করে দিই, রিক্যাপ করলে কি জিনিসটা দাঁড়ায় আর কি? রিক্যাপ করলে জিনিসটা দাঁড়ায় ফার্স্ট অফ অল এরা আসছে একটোডাম থেকে। ওকে, কোন নাম থেকে? এদের ভেতরে একটা আবরণ থাকে। এটা কি কিউটিকল নির্মিত নাকি কাইটিন নির্মিত? কাইটিন নির্মিত। প্রথম পরিপাকে শুরু হয় কোথায়? ক্রপে। ক্রপে প্রথম পরিপাকে শুরু হয় কোথায়? ক্রপে। ওকে, ছাঁকুনির মতো কাজ করে কে? গিজার্ড। একদম কাটাকাটি করে কে? 6টা দাঁত থাকে কার? 6টা অনুদৈর্ঘ্য বা অনুলম্ব ভাঁজও থাকে কার? মানে 6 বা 6-এর গুণিতক। 6 বা 6-এর। বলো তো হেপাটিক সিকার অপর নাম কি? গ্যাস্ট্রিক সিকা। গ্যাস্ট্রিক সিকার সংখ্যায় কত জোড়া? 6 জোড়া। দেখছো, সব 6 6 6। অলরেডি 3টা 6 পেয়ে গেছি, তাই না? 6 জোড়া, দাঁত 6টা, ভাঁজও কয়টা? 6টা। ওকে, গুড। চলো এরপরে মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী। মেসেন্টেরন মধ্যপৌষ্টিক নালী, ইংরেজিতে মিডগার্ড। আরেকটা গুরুত্বপূর্ণ নাম রয়েছে যাকে বলা হয় পাকস্থলী। পরীক্ষাতে দিবে এইটা। ঘাসফড়িংয়ের পাকস্থলী কোনটা? দেখবা যে চোখেই পড়ে নাই তোমার। এটা পাকস্থলী এমন জায়গায় দিয়েছে যে চোখেই তোমার পড়বে না। তাহলে বলো, ঘাসফড়িংয়ের পাকস্থলী কোনটা? জোরা বলো, ঘাসফড়িংয়ের পাকস্থলী কোনটা? মেসেন্টেরন। ওকে, চলো আমরা একটু শুরু করে দিই আর কি। দেখো, মেসেন্টেরনটা তাহলে কি হবে? ওই গিজার্ডের পর থেকে একদম প্রোক্টোডিয়াম পর্যন্ত, প্রোক্টোডিয়াম মানে পশ্চাৎপৌষ্টিক নালী পর্যন্ত যে অংশটুকু, সেটাই হতেছে আমাদের মূলত কি বলো? মেসেন্টেরন। তাহলে গিজার্ডের পর থেকে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত কি পাতলা প্রাচীর বিশিষ্ট অংশ হচ্ছে মেসেন্টেরন। গুরুত্বপূর্ণ জিনিস, এটা আসছে মূলত এন্ডোডার্ম স্তর থেকে। কোন স্তর থেকে? এটা ইম্পর্টেন্ট। তাহলে ওরা ছিল একটোডাম, এটা আসে কই থেকে? এন্ডোডাম। বলতো ওদের ভেতরে আবরণ ছিল কি নির্মিত? কাইটিন নির্মিত। আর এদের আবরণ নির্মিত হবে ওয়েট পেরিট্রপিক পর্দা নামক বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে এদের আবরণের নাম কি? পর্দা। পেরিট্রপিক পর্দা। খেয়াল করো, ওদের নাম, ওদের আবরণ ছিল কিউটিকল, কাইটিন। ওদের আবরণ ছিল কাইটিন। আর এদের আবরণ কি? পর্দা, পেরিট্রপিক পর্দা। এটা আবার বৈষম্যভেদ্য একটা পর্দা থাকে আর কি, যাতে করে বিভিন্ন জিনিস যাতায়াত করতে পারে। মেসেন্টেরনের অগ্র এবং পশ্চাৎ প্রান্তে পেশির বলয় বা স্ফিংক্টার থাকে। এটা আসতে পারে যে পেশির বলয় বা স্ফিংক্টার থাকে কোন পৌষ্টিক মানে কোন পৌষ্টিক অংশতে? অগ্র, মধ্য নাকি পশ্চাৎ? মধ্যতে। কারণ মধ্যপৌষ্টিক নালীর অগ্র এবং পশ্চাৎ দুই প্রান্তে পেশির বলয় বা স্ফিংক্টার থাকে। পেশির বলয় বা কি থাকে? স্ফিংক্টার থাকে। আচ্ছা, এখন খেয়াল করো মেসেন্টেরন এবং স্টোমোডিয়াম। বলো তো, মেসেন্টেরন মধ্যপৌষ্টিক নালী না, আর স্টোমোডিয়াম কোনটা? প্রথম বলে তো কোনো কথা নাই, অগ্রপৌষ্টিক নালী। এই দুটোর সংযোগ স্থলে আমরা জানি কি থাকে বলো তো? 6 জোড়া ফাঁপা লম্বা মোচাকার থলি থাকে। সেগুলোর নাম কি? গ্যাস্ট্রিক সিকা, যার অপর নাম হেপাটিক সিকা। যার অপর নাম কি? যার অপর নাম কি? হেপাটিক সিকা। তাহলে বলো, হেপাটিক সিকা থাকে কোথায়? মনোযোগ দাও আর কি। দেখো, হেপাটিক সিকা থাকে কোথায়? ছবিটা দেখে তাকাও। দেখো, এটার নাম, এই যে দেখো, এটার নাম তো ক্রপ। এটার নাম কি? ক্রপ। এই যে দেখো, এখানে দাঁত থাকে। দাঁত মানে এটা হইতেছে গিজার্ড। দাঁত মানে কি? তাহলে গিজার্ডের ভেতরে এসে কাটাকাটি হয়। তাহলে মানে এটা হইতেছে এতটুকু পর্যন্ত আমাদের প্রোক্টোডিয়ামের অংশ। কার অংশ? প্রোক্টোডিয়ামের অংশ। আর এই যে দেখো, এতটুকু হচ্ছে মেসেন্টেরনের অংশ। এই প্রোক্টোডিয়াম আর মেসেন্টেরন, এই দুইটার মাঝখানে যেটা থাকবে সেটার নামে কি? হেপাটিক সিকা। হেপাটিক সিকা। ওকে, আচ্ছা চলো আসি হেপাটিক সিকা। আর একটা কথা আছে এই জায়গাটাতে, একটু খেয়াল করে দেখো। এটা তো মেসেন্টেরন না। মেসেন্টেরনে যদি আমি নিচে আসি, মেসেন্টেরনের নিচে আসলে আমি কি পাবো বলো তো? আমি প্রোক্টোডিয়াম বলছি এখানে, আল্লাহ রে আল্লাহ, এটা হবে স্টোমোডিয়াম। STOMODIUM। একটু ধরাই দিবে না? স্টোমোডিয়াম মানে অগ্রপৌষ্টিক নালী।
তাহলে অগ্রপৌষ্টিক নালী আর মধ্যপৌষ্টিক নালীর মাঝখানে যে সংযোগস্থল সেখানে কি থাকবে? হেপাটিক সিকা। এটা মধ্যপৌষ্টিক নালী। আর ধরে রাখো এখানে আমি দিলাম পশ্চাৎপৌষ্টিক নালী, এখানে দিলাম কোন পৌষ্টিক নালী? পশ্চাৎপৌষ্টিক নালী। এইটার যে মাঝখানের যে সংযোগস্থল, এইখানে যে সুতার মতো অংশ থাকবে তার নাম ছিল মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা। তাহলে দেখো গুরুত্বপূর্ণ দুইটা জিনিসের দিকে একটু খেয়াল করি আর কি আমরা। দেখো একটার নাম হেপাটিক সিকা আর একটা নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। তাহলে বলো তো হেপাটিক সিকা কার কার মধ্যে? অগ্র আর মধ্যের মধ্যে। মালপিজিয়ান নালিকা কার কার মধ্যে? মধ্য আর পশ্চাতের মধ্যে। মনে থাকবে। হেপাটিক সিকার সংখ্যা কত জোড়া? 6 জোড়া। কত জোড়া? কত জোড়া? 6 জোড়া। আর মালপিজিয়ান নালিকার সংখ্যা কত জোড়া? 50 জোড়া বা 100টা। 50 জোড়া বা 100টা। 50 জোড়া বা 100টা। চলো এরপরে খেয়াল করে দেখো মেসেন্টেরনের অন্তঃপ্রাচীরে স্তম্ভাকার অন্তঃকোষীয় কোষ থাকে। খেয়াল করে দেখো কলামনার এন্ডোথেলিয়াল সেল থাকে। খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা মিস করা যাবে না। এখান থেকেই অ্যাডমিশনের প্রশ্ন আসে তোমাদের, এই এতটুকু। ওকে, কলামনার এন্ডোথেলিয়াল সেল। কলামনার এন্ডোথেলিয়াল সেল। আচ্ছা কলামনার এন্ডোথেলিয়াল সেল বলতে কি বুঝি আর কি? দেখো এটা তো মেসেন্টেরন, তাই না? এই যে স্তম্ভাকার, এই যে দেখো এইরকম, এই যে এইরকম কোষ থাকবে, যাতে করে তারা খাবারটাকে অ্যাবজর্ব করতে পারে। খাবারটাকে কি করতে পারে? তাহলে বলো এদের ভেতরে যে কোষটা থাকবে, কোষগুলো দেখতে কেমন? এই কোষগুলো দেখতে এই যে দেখো কিসের মতো? কলামনার, মানে স্তম্ভাকৃতির। কি আকৃতির? স্তম্ভাকৃতির। তাহলে এই জন্য এই যে কি বলা হয়েছে যে মেসেন্টেরনের ভেতরে যে কোষগুলো থাকবে সেই কোষগুলো কি? কলামনার এন্ডোথেলিয়াল সেল দ্বারা গঠিত। এবং এটি ভাঁজ হয়ে অসংখ্য কি তৈরি করে বলো তো? ভিলাই। ভিলাই থাকার কাজ কি? ভিলাই থাকার সুবিধা কি? কোনো জিনিসকে অ্যাবজর্ব করে নেওয়া বা শোষণ করা। কোনো জিনিসকে অ্যাবজর্ব করে নেওয়া বা শোষণ করা। মেসেন্টেরনের শেষ অংশে অসংখ্য চুলের মতো এবং হলুদ বর্ণের, এই যে খেয়াল করে দেখো মেসেন্টেরনের কোন অংশে? শেষ অংশে হলুদ বর্ণের এবং চুলের মতো অংশ থাকে, যার নাম কি? মালপিজিয়ান নালিকা। যার নাম কি বলো তো? মালপিজিয়ান নালিকা, তাই না? মালপিজিয়ান নালিকা। কিন্তু আমরা জানি মালপিজিয়ান নালিকা কার কার সংযোগস্থলে থাকে? মধ্যপৌষ্টিক নালী আর পশ্চাৎপৌষ্টিক নালী। ভেরি গুড। আর এরা মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। কোন অঙ্গ হিসেবে কাজ করবে? রেচন অঙ্গ হিসেবে কাজ করবে, তাই না? আমরা জানি। চলো এদের কাজ কি? এদের প্রধান কাজই হচ্ছে পরিপাক করা এবং খাদ্য শোষণে সহায়তা করা। আবার বলো পরিপাক করে এবং খাদ্য শোষণে। তাহলে দেখো মেসেন্টেরনের গহ্বরে খাদ্যবস্তুর কি ঘটে? পরিপাক ঘটে এবং ভিলাই খাদ্যরস শোষণ করে। ভিলাই খাদ্যরস কি করে? শোষণ করে। শেষ। আচ্ছা তাহলে আমাদের মেসেন্টেরন বা মধ্যপৌষ্টিক নালী নিয়ে যদি আমি দু একটা কথা বলি, প্রথমে হতেছে এরা আসে এন্ডোডার্ম থেকে। কই থেকে? এদের ভেতরে আবরণ কিন্তু কাইটিন না, কি নির্মিত? পেরিট্রপিক পর্দা নির্মিত। হয়েছে? এদের এখানে থাকে হেপাটিক সিকা। কি থাকে? হেপাটিক সিকা। আবার মেসেন্টেরনের শেষ প্রান্তে থাকে মালপিজিয়ান নালিকা। আর এই যে মেসেন্টেরন, এদের ভেতরে যে কোষ থাকে, কোষগুলোন কি? স্কোয়ামাস নাকি কলামনার? কলামনার এন্ডোথেলিয়াল সেল। আবারও বলো, আবারও বলো, শোনা যায় না, আবারও বলো। কলামনার এন্ডোথেলিয়াল সেলস। ওকে, মনে থাকবে এটাতে। গুড, ভেরি গুড, হয়ে গেছে আর কি। চলো প্রোক্টোডিয়াম বা পশ্চাৎপৌষ্টিক নালী। প্রোক্টোডিয়াম বা পশ্চাৎপৌষ্টিক নালী, যার অপর নাম দেখো হাইন্ড গাট। হাইন্ড গাট, GUT, গাট। আচ্ছা এরা আবার দেখো খেয়াল করো, এরা আবার আসছে একটু ডাম থেকে। কোন ডাম থেকে? আর এদের অন্তঃপ্রাচীর কিসে আবৃত? কিউটিকল আবৃত। মনোযোগ দাও। চলো একটা জিনিস দেখে খেয়াল করি আর কি। দেখো খেয়াল করে দেখো, বলো যারা ছিল অগ্র, এখানে লিখলাম অগ্র, অগ্রদের ছিল কি নির্মিত? কাইটিন নির্মিত। মনোযোগ দাও ভালো করে। যারা ছিল মধ্য, মধ্য ছিল কি পর্দা? পেরিট্রফিক পর্দা দ্বারা। আর যারা ছিল পশ্চাৎ, পশ্চাৎদের আবরণ কি নির্মিত? কিউটিকল নির্মিত। কি নির্মিত? দেখছো কতটা প্যাঁচ দিয়ে দিতে পারে আর কি এটাতে। আচ্ছা কিউটিকল নির্মিত। আচ্ছা আবার একটা জিনিসে খেয়াল করে দেখো, এই যে অগ্র আর পশ্চাৎ এই দুইটাই আসছে কই থেকে? একটোডার্ম থেকে। কই থেকে? একটোডার্ম থেকে। আর যেটা মধ্যপৌষ্টিক নালী এটা আসছে মূলত কই? এন্ডোডার্ম থেকে। কই থেকে আসছে? এন্ডোডার্ম থেকে। তাহলে বলো তো অগ্রপৌষ্টিক নালী কই থেকে আসে? জোরে বলো, কই থেকে আসে? সাউন্ড জোরে বলো, কই থেকে? একটোডার্ম। মধ্যপৌষ্টিক নালী এন্ডোডার্ম। আর পশ্চাৎপৌষ্টিক নালী একটোডার্ম থেকে। চলো এদের অংশ তো 4টা আমরা জানি। অংশ 4টার মধ্যে দেখো একটা নাম হচ্ছে ইলিয়াম,
ওকে, এটি প্যাচবিহীন চওড়া নলাকার প্রথম অংশ। এর কাজ হতেছে খাদ্যসার শোষণ করা, গুরুত্বপূর্ণ না। কোলন, এটি ইলিয়ামের পেছনের দিকে থাকে। এর কাজ কি বলতো? পানি সহ এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেটা শোষণ করা। এরপরে দেখে চলে আসো রেকটাম বা মলাশয়। এখানে মূলত অপাচ্য বস্তু বা মল জমা থাকে কিছু সময়ের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে রেকটাল প্যাপিলা থাকে এবং আমি জানি এখানে সব কিছু 6 বা 6-এর গুণিতক। তাহলে বলো রেকটাল প্যাপিলা কয়টা? 6টা। এই যে দেখো লেখা রয়েছে রেকটাল প্যাপিলা 6টা। এই 6 নিয়ে তোমার জীবন 9-6 হয়ে যাবে কিন্তু এই অধ্যায়ে। 6 নিয়ে জীবনটাই 9-6 করে দেবে এই অধ্যায় কিন্তু। তাহলে বলো রেকটাল প্যাপিলা কয়টা? তাহলে দেখো আমরা 6 কত কিছু পাইছি। হেপাটিক সিকা 6 জোড়া, গিজার্ডের দাঁত 6টা, গিজার্ডের ভাঁজ 6টা, রেকটাল প্যাপিলার ভাঁজও কয়টা? ছবিটা এখানে আছে দেখো, একটা ভাঁজ, দুইটা ভাঁজ, তিনটা ভাঁজ, চারটা ভাঁজ, পাঁচটা ভাঁজ, 6টা ভাঁজ রেকটাল প্যাপিলা। গিজার্ডের প্রস্থচ্ছেদের মধ্যে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এদের মধ্যে দাঁতগুলান দেখো, এই যে দেখো এগুলো হতেছে দাঁত, তাদের কালো কালো গুলান আছে, দেখছো কত ব্লেডের মতো ধারালো দাঁত, এটা হতেছে তাদের কি? দাঁত। চলো এরপরে দিকে খেয়াল করি কাজ কি। এখানে মল থেকে অতিরিক্ত পানি, খনিজ লবণ, অ্যামোনো অ্যাসিড ইত্যাদি সাময়িক সময়ের জন্য জমা থাকে। সবার শেষে পায়ুচ্ছিদ্র বা অ্যানাস, এটার মাধ্যমে বডি থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়। এখানে মলের একটা ইংরেজি দেওয়া রয়েছে, এটা একটু দাগাও। আর আমি তোমাদের একটা এখানে ইংরেজি লিখে দিই, FACES, ফেসেস। ফেসেস মানে মুখমণ্ডল। আর এখানে লেখা আছে কিন্তু ফিসেস, FAECES। ফেসেস যাতে ফিসেস না হয়ে যায়, তাহলে হয়ে যাবে কি জানো? ফিসেস অন ফেসেস। বুঝছো? ফিসেস অন ফেসেস হয়ে যাবে কিন্তু, তাহলে কিন্তু ঝামেলা। তার মানে বাকিটুকু বঙ্গানুবাদ করে নাও, বুঝছো? ফিসেস অন ফেসেস, এটা তোমাদের বিষয়। চলো হয়েছে এই জায়গাটাই আমরা দেখছি মোটামুটি এটা। ওকে ঠিক আছে, এরপরের দিকে আমরা একটু মনোযোগ দিই আর কি। দেখো সেটা এখানে লেখা রয়েছে মূলত আমাদের কোন গ্রন্থি? পৌষ্টিক গ্রন্থি। বলো তো পৌষ্টিক গ্রন্থি এদের কয়টা রয়েছে? 3টা। কয়টা রয়েছে? 3টা, তাই না? মানে 3 ধরনের, লালা গ্রন্থি, মেসেন্টেরনের অন্তাবরণ, আর আরেকটা কি? হেপাটিক সিকা। পড়া হয়েছে লালা গ্রন্থি। আমরা অলরেডি জেনে আসি যে প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? লালা গ্রন্থি। প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা? এবং এদের সংখ্যা থাকে 1 জোড়া। কত জোড়া? 1 জোড়া। বলো আমাদের লালা গ্রন্থি কত জোড়া জানো? 3 জোড়া। মানুষের লালা গ্রন্থি লিখে রাখতে পারো, মানুষের লালা গ্রন্থি 3 জোড়া। মানুষের লালা গ্রন্থি 3 জোড়া। তাহলে মানুষের কি গ্রন্থি? লালা গ্রন্থি কত জোড়া বলো? 3 জোড়া। মানুষের লালা গ্রন্থি কত জোড়া? 3 জোড়া। চলো এরা কোথায় উন্মুক্ত হয়? লালা গ্রন্থির নালী ল্যাবিয়ামের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়। তাহলে গুরুত্বপূর্ণ জিনিস, যে লালা গ্রন্থি যে নালী থাকে ওইটা মূলত কার গোড়ায়? ল্যাবিয়ামের গোড়ায়। ল্যাবিয়াম মানে কি? উপরের ওষ্ঠ নাকি নিচের ওষ্ঠ? নিচের ওষ্ঠ। এবং কোথাও উন্মুক্ত হয়? গলবিলে। কোথাও উন্মুক্ত হয়? গলবিলে। ভেরি গুড। চলো লালা গ্রন্থির কাজ কি? প্রধান কাজ হতেছে লালারস ক্ষরণ করা, খাদ্যকে মানে লালার সাথে মেশানো, গিলতে সহায়তা করা। আরেকটা জিনিস এটা হচ্ছে কিছু শর্করাজাত খাবারকে কি পরিপাকে সহায়তা করে। তাহলে দেখো এরা কিছু শর্করাজাত খাদ্য পরিপাকে একটু ভূমিকা পালন করে। নর্মাল জিনিস, এটাতে আহামরি কোনো কিছু বলা নাই জায়গাটাতে। চলো মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালীর অন্ত আবরণ খুবই সহজ। এখানে কিছু ক্ষরণকারী কোষ থাকে যারা কিনা পরিপাকে সহায়তা করে। শেষ। হেপাটিক সিকা। হেপাটিক সিকাতে আমরা জানি কি এখানেও কিছু কি থাকবে বলো তো? এটা তো থাকে 6 জোড়া আমরা জানি। এখানে কিছু ক্ষরণকারী কোষ থাকে যাদের রস মূলত পরিপাকে সহায়তা করে। আহামরি কঠিন কোনো কিছু নাই, নর্মাল জিনিস। 2 ক্ষেত্রেই ক্ষরণকারী কোষ থাকবে। এখন আসো এখানে দেখো খাদ্য গ্রহণ, পরিপাক এবং শোষণ পদ্ধতি। এই যে পরিপাক মানে তো 3 ধরনের খাবার। কি কি? শর্করা, আমিষ এবং স্নেহ। মানে একটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, একটা প্রোটিন জাতীয় খাবার, আর একটা হচ্ছে লিপিড জাতীয় খাবার, তাই না? আমরা জানি যারা শর্করা জাতীয় খাবারকে যারা ভাঙে তাদেরকে বলা হয় অ্যামাইলোলাইটিক। ওকে, যেমন অ্যামাইলেজ, ল্যাকটেজ, মলটেজ, সুক্রেজ। যারা আমিষকে ভাঙে তাদেরকে বলা হয় কি বলতো? প্রোটিওলাইটিক। লাইটিক মানে ভাঙা। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পেপসিন এবং ট্রিপসিন। আর লিপিডকে যারা ভাঙে তাদেরকে বলা হয় লাইপোলাইটিক। মানে আমাদের বাপদাদার একটা এনজাইম লাইপেজ। একটা এনজাইম কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপাদন করে, তাই না? এই কথাটা এখানে বলা হয়েছে মূলত। চলো খাদ্য। বলো তো ঘাসফড়িং মূলত কি জাত? শাকাশি।
তৃণভোজী বা হার্বিভরাস। এখন অনেকেই বলতে পারে তাহলে ঘাসফড়িং তো প্রোটিন খায় না, কিন্তু মনে রাখো দেখো এদের খাবারে মানে ঘাসফড়িংয়ের খাবারে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় সমস্ত উপাদানই থাকে। এখন প্রশ্ন হতেছে কেমনে, ওরা তো মাংস টাংস খায় না, তাহলে কেমনে প্রোটিন পাই? আচ্ছা, ওরা তো শস্য দানা খায়, বুঝছো, ডাল খায়, তো শস্য দানার ভেতরে কি আমিষ থাকে না? আবার শস্য দানার ভেতরে কি তেল থাকে না? তো এই জন্য এরা সব কিছুই পায়। খাদ্য গ্রহণের ক্ষেত্রে খেয়াল করবা, এদের মূলত যে মুখপাঙ্গ থাকে এটা খাবারকে কাটার জন্য ম্যান্ডিবুলেট বা কি বলতো চর্বণ উপযোগী, ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী। বলো তো, গতদিন একটা কথা বলছিলাম, খাদ্য নির্বাচনে সহায়তা করে কে? এনিওয়ান? খাদ্য নির্বাচনে সহায়তা করে কে? ল্যাবিয়াম। খাদ্য নির্বাচনে সহায়তা করে কে? তাহলে দেখো, এই যে দেখো, ল্যাবিয়াল পাল্পের সহায়তা এরা খাদ্য নির্বাচন করে। আর হ্যাঁ, খাদ্য নির্বাচনে আরও একটা জিনিস সহায়তা করে, সেটার নাম হচ্ছে ম্যাক্সিলারি। কিন্তু খেয়াল করো, সবচেয়ে বেশি যদি একটা উত্তর করতে হয় খাদ্য নির্বাচনের ক্ষেত্রে, সেটা কোনটা করবা? ল্যাবিয়াম। ওকে, চলো এরপরের দিকে চলে আসি, পরিপাক। কোথায় চলে আসবো? পরিপাক। খেয়াল করে দেখো, পরিপাকের ক্ষেত্রে এদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে একটা লাইন আছে, যদি পারো পড়তে পারো। এদের লালারসে 3টা এনজাইম থাকে, অ্যামাইলেজ, কাইটিনেস এবং সেলুলোজ। চলো, এদের পরিপাক হয় মূলত 3টা জায়গাতে। দেখো, ক্রপে পরিপাক হয়, গিজারে পরিপাক হয়, মেসেন্টেরনে পরিপাক হয়। আবারও বলো, কোথায়? তোমরা বলতে পারবা এদের পরিপাকের সূচনা ঘটেছিল কোথায়? ক্রপে। কোথায়? কাটাকাটি হয়েছিল কোথায়? আর খাদ্যটাকে শোষণ হয়েছিল কোথায়? তাহলে মনে রাখবা, খাদ্য পরিপাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা মানে এনজাইমের ভূমিকা থাকবে ক আর গতে। ঠিক আছে, ক পড়লে গ হয়ে যাবে, ক পড়লেই গ শেষ। এখন খেয়াল করো, তাহলে বলো তো, ক্রপে মানে ওদের দেখো প্রি ওরাল প্রকোষ্ঠ থেকে খাবারটা ক্রপে আসবে। ক্রপে আসার পরে আমরা জানি এখানে এনজাইম কাজ করবে। কি কাজ করবে? এনজাইম কাজ করবে। ওকে, এনজাইমের মধ্যে দেখো এখানে লেখা রয়েছে মেসেন্টেরন থেকে। কোন টেরন থেকে? মেসেন্টেরন থেকে আন্ত্রিক রস উল্টা দিকে আসবে, এবং এখানে মূলত যে জিনিসটা লাগবে, এখানে লালারস কাজ করবে। লালারসের এনজাইম অ্যামাইলেজ, আর আন্ত্রিক রসের 3টে এনজাইম দেখো, ইনভার্টেজ, মল্টেজ এবং ল্যাকটোজ। এখানে একটা ঝামেলা আছে, ল্যাকটোজ হবে না, হবে ল্যাকটেজ। ল্যাকটোজ তো পদার্থের নাম, তাই না, উপাদানের নাম। ল্যাকটোজ আমি লিখে ফেলছি, ল্যাকটেজ হবে। এনজাইমের নাম কি? ল্যাকটেজ। এরা মূলত আমিষকে ভাঙবে, মানে অ্যামাইলোলাইটিক এনজাইম ভেঙে এর উৎপাদন করবে গ্লুকোজ। কি? গ্লুকোজ। তাহলে বাচ্চারা একটু বলো তো আমাকে, এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ, বলো লালারসে কি থাকবে? জোরে বলো, লালারসে কি থাকবে? অ্যামাইলেজ। ওকে, আন্ত্রিক রসে 3টা, কি? ইনভার্টেজ, মল্টেজ, আবারও বলো। এরা হচ্ছে আমিষকে ভাঙবে, মানে শর্করাকে ভাঙবে। অ্যামাইলোলাইটিক মানে অ্যামাইলোজকে ভাঙবে, ভেঙে উৎপাদন করবে কে? গ্লুকোজ। চলো এরপরে দেখো, আন্ত্রিক রসে প্রোটিন ভাঙার জন্য আসে সে বিখ্যাত কি? ট্রিপসিন, প্রোটিয়েজ এবং পেপটাইডেস। এরা ভেঙে উৎপাদন করবে কি বলতো? অ্যামিনো অ্যাসিড। চলো আসো, আন্ত্রিক রস থেকে আসবে লাইপেজ। আমরা জানি লাইপেজ স্নেহজাত খাদ্যকে ভেঙে উৎপাদন করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এটা তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো। তাহলে বলো, শর্করা ভাঙার জন্য আসছে কি? ইনভার্টেজ, মল্টেজ, ল্যাকটেজ। একসাথে বলো, কি? আবারও বলো। তাহলে ইনভার্টেজ, মল্টেজ, ল্যাকটেজ আসছে, উৎপাদন করছে গ্লুকোজ। প্রোটিন ভাঙার জন্য আসছে আবার দেখো 3টা, কি? ট্রিপসিন, প্রোটিয়েজ এবং পেপটাইডেস। এরা উৎপাদন করছে অ্যামিনো অ্যাসিড। আর লিপিডকে ভাঙার জন্য আসে একটা, নাম কি? লাইপেজ কোন জাতীয় খাবারকে ভেঙে কি উৎপাদন করছে? চর্বিকে ভেঙে উৎপাদন করছে কি? ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। শেষ, মোটামুটি কাজ কমপ্লিট। আসো এরপর দেখো গিজারে পরিপাক। ভাই, গিজারে কোনো রাসায়নিক উপাদান ক্ষরণ হয় না, গিজারের দাঁত আছে, তাহলে গিজারের কাজ কি? কাটে করা। এরা খাদ্যবস্তুকে দাঁতে চূর্ণ বিচূর্ণ করে তৈরি করবে পেস্ট বা মন্ড। ওকে, আর এই মন্ড পরবর্তীতে ঢুকবে কোথায়? মেসেন্টেরনে। তাহলে মেসেন্টেরনে যে এদের ফাইনাল পরিপাক হবে, আর ফাইনাল পরিপাকে ওই উপরে সেম এনজাইম কাজ করবে, আর কিচ্ছু করতে হবে না। সেম এনজাইম কি? শর্করা পরিপাকের জন্য কি? অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ। শেষ, প্রোটিন পরিপাকের জন্য কি? ট্রিপসিন, বলো, প্রোটিয়েজ আর পেপটাইডেস গেল এটা। আর লিপিড পরিপাকের জন্য কোনটা?
লাইপেজ, ওই সেম জিনিস। কিন্তু এখন একটা কথা, সেটা হচ্ছে এই যে এনজাইমগুলো এগুলার মূলত ক্ষরণ হবে কই থেকে জানো? মেসেন্টেরনের অন্তঃগাত্র থেকে এবং হেপাটিক সিকার ক্ষরণ থেকে। সেম জিনিস, একই জিনিস লেখা আছে সব কিছু আর কি। দেখো এই যে অ্যামাইলোলাইটিক, অ্যামাইলেজ, মল্টেজ, ল্যাকটেজ ইনভার্টেজ, প্রোটিওলাইটিক, পেপটাইডেজ, প্রোটিয়েজ, ট্রিপটেজ, ট্রিপসিন এবং লাইপোলাইটিক, লাইপেজ এনজাইমের কার্যকারিতায় অপরিপাকিত খাদ্য সেখানে ভেঙে সরল এবং তরল খাদ্যসারে পরিণত হয়। এখন হওয়ার পরে দেখো এই খাদ্যসারকে শোষণ করতে হবে না, অ্যাবজর্ব করতে হবে না। এই অ্যাবজর্বটা কে করে জানো? হেপাটিক সিকা মূলত বেশি করে। কে করে? হেপাটিক সিকা মূলত বেশি করে আর কি, বাট মেসেন্টেরনের কোষগুলো না করবে। গুরুত্বপূর্ণ জিনিস এটা দেখো, গ্লুকোজের অধিকাংশ হেপাটিক সিকাতে পরিশোষিত হয়। তাহলে বলো গ্লুকোজের অধিকাংশ কোথায় পরিশোষিত হয়? হেপাটিক সিকাতে। এরপরে দেখো আত্তীকরণ, এই শোষিত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে যাবে এবং তাপ, শক্তি, ক্ষতপূরণে সহায়তা করবে। আর বর্জ্য নিষ্কাশন, তার মানে এটা কি? বর্জ্য নিষ্কাশনের মাধ্যমে বডি থেকে অপাচ্য মল বা বস্তু তাদের বডি থেকে কি হয়ে যাবে বলো তো? নির্গত হয়ে যাবে, তাই না? আচ্ছা ওকে, গেল এইটাতে, ডান। ব্যবহারিকের এখানের দিকে একটু আসো। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছে, সেটা হচ্ছে আরশোলা বা ককরোচ। এখান থেকে দুইটা জিনিস লাগবে, বৈজ্ঞানিক নাম পেরিপ্ল্যানিটা আমেরিকানা। পেরিপ্ল্যানিটা আমেরিকানা, এই যে দেখো লেখা হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। বলো, উচ্চারণ করো, আবারও বলো। গুড। বলো তো, আমরা যেটা ঘাসফড়িং বলছি, ঘাসফড়িংয়ের উদরে খণ্ড কয়টা? 11টা। কয়টা? 11টা। কয়টা? কিন্তু আরশোলার ক্ষেত্রে এদের উদরে খণ্ড 10টি। দেখো এদের উদরে খণ্ড কতটা? 10টা। চলো এরপরে দেখে দেখো, এরপরে তো এইটা তো দেখাইছি তোমাদের, লালা গ্রন্থি। আচ্ছা, এটা মূলত আজকে এতটুকু পর্যন্তই তোমাদের, এটা থাক।